বন্ধুরা 100% কমন এই সাজেশন তোমরা পড়লে এখান থেকে 100% তোমরা ফাইনাল পরীক্ষায় এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেন কমন পেয়ে যাবে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, এডুকেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর লাতিন। 2 নম্বর প্রশ্ন, লাতিন শব্দ এডুকেয়ার এর অর্থ হলো উত্তর বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। 3 নম্বর প্রশ্ন, ডিউই এর মতে শিক্ষার উদ্দেশ্য হলো উত্তর সামাজিক বিকাশ। 4 নম্বর প্রশ্ন, শিক্ষা একটি দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া যার এক দিকে রয়েছেন শিক্ষক এবং অপর দিকে রয়েছে উত্তর শিক্ষার্থী। 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয়? দেখো, অপশন এতে শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া, বিতে শিক্ষা একটি জ্ঞানার্জনের প্রক্রিয়া, সিতে শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া। বন্ধুরা, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো উত্তর জ্ঞানার্জন। 7 নম্বর প্রশ্ন, বিবেকানন্দের মতে শিক্ষা হলো উত্তর মানুষের অন্তর্নিহিত শিক্ষা। 8 নম্বর প্রশ্ন, শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া, উক্তিটি কার? উত্তর অ্যাডামসের। 9 নম্বর প্রশ্ন, এডুকেশন শব্দটির অর্থ হলো উত্তর শিক্ষাদান করা। 10 নম্বর প্রশ্ন, ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে কোথায় বলা হয়েছে? উত্তর গীতায়। 11 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো সুস্থ দেহের সুস্থ মনের সৃষ্টি, কে বলেছেন? উত্তর অ্যারিস্টটল। 12 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো উত্তর শিশু কেন্দ্রিক। 13 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, একথা বলেছেন উত্তর বিবেকানন্দ। 14 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো ভাঁজ হয়ে থাকা বিষয়ের ভাঁজ খোলা প্রক্রিয়া, কে বলেছেন? উত্তর ফ্রয়েবেল। 15 নম্বর প্রশ্ন, শিশু এবং ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা, উক্তিটি করেছেন উত্তর বিবেকানন্দ। 16 নম্বর প্রশ্ন, আত্মোপলব্ধি হলো শিক্ষা, এই আত্মোপলব্ধি আসে জ্ঞান ভক্তি ও কর্মের দ্বারা, এটি উত্তর হবে ভাববাদী দর্শনের বক্তব্য। 17 নম্বর প্রশ্ন, বৈদিক শিক্ষার 4টি পর্বকে বলে? উত্তর চতুরাশ্রম। 18 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশ হলো শিক্ষা, এই কথাটি বলেছেন মহাত্মা গান্ধী। 19 নম্বর প্রশ্ন, জিএনপি এর সম্পূর্ণ নামটি হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। 20 নম্বর প্রশ্ন, সমাজের ক্ষুদ্র সংস্করণ হিসেবে যেটিকে বিশেষভাবে আলোচনা করা হয় সেটি হলো উত্তর বিদ্যালয়। 21 নম্বর প্রশ্ন, বিদ্যালয় শিক্ষাদানের ও শৃঙ্খলা বিধানের লক্ষ্য হলো উত্তর চরিত্র গঠন। এবার আমরা প্রথম অধ্যায় থেকে এসএকিউ এবং যে শর্ট কোশ্চেনগুলো দেখব, তাহলে দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া, এই কথার অর্থ কি? উত্তর, এই কথার অর্থ হলো শিক্ষার এক প্রান্তে আছেন শিক্ষক, অন্য প্রান্তে আছেন শিক্ষার্থী, উভয়ের জ্ঞানের স্বতঃস্ফূর্ত দেওয়া এবং নেওয়ার মাধ্যমে শিক্ষা সার্থক হয়ে ওঠে। শিক্ষক তার জ্ঞান ব্যক্তিত্ব আদর্শ প্রভৃতির দ্বারা শিক্ষার্থীকে প্রভাবিত করেন। 2 নম্বর প্রশ্ন, জাতীয় বিকাশে সহায়ক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। উত্তর, জাতীয় বিকাশে সহায়ক শিক্ষার লক্ষ্য হল অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ ও সামাজিক ঐক্য স্থাপন। 3 নম্বর প্রশ্ন, জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য কি? উত্তর, জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য হল ধারাবাহিকভাবে জ্ঞানার্জন, জ্ঞান দক্ষতা ও দৃষ্টিভঙ্গির পুনর্নবীকরণ, প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত কিংবা অল্প বয়সে পাঠ ত্যাগ করা, শিক্ষার্থীর আগ্রহ ও চাহিদা অনুযায়ী শিক্ষার সুযোগ তৈরি করাও এই শিক্ষার অন্যতম লক্ষ্য। 4 নম্বর প্রশ্ন, দৈহিক বিকাশ বলতে কি বোঝায়? উত্তর, দৈহিক বিকাশ বলতে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পেশি অস্থি প্রভৃতির বিকাশকে বোঝায়। 5 নম্বর প্রশ্ন, পেস্তালস্কির মতে শিক্ষা কি? উত্তর, পেস্তালস্কির মতে শিক্ষা হলো মানুষের সহজাত ক্ষমতাগুলির স্বাভাবিক সুসামঞ্জস্যের পূর্ণ ক্রমোন্নয়নমূলক বিকাশ। 6 নম্বর প্রশ্ন, কারা সমাজকে একটি কলুষিত প্রতিষ্ঠান বলে মনে করেন? উত্তর, প্রকৃতিবাদীরা সমাজকে একটি কলুষিত প্রতিষ্ঠান বলে মনে করেন। 7 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটলের মতে শিক্ষা কি? উত্তর, অ্যারিস্টটলের মতে একটি সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। 8 নম্বর প্রশ্ন, কয়েকজন পাশ্চাত্যবাদী শিক্ষাবিদের নাম লেখো। উত্তর,
কয়েকজন পাশ্চাত্যবাদী শিক্ষাবিদের নাম হলো ডিউই, রুশো, ফ্রয়েবেল এবং প্লেটো। 9 নম্বর প্রশ্ন, ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য কি? অ্যান্সার, ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। 10 নম্বর প্রশ্ন, আত্মানাং বৃদ্ধি কথাটির অর্থ কি? উত্তর, আত্মানাং বৃদ্ধি কথাটির অর্থ হলো নিজেকে জানার মধ্য দিয়ে পরম সত্তাকে উপলব্ধি করা। 11 নম্বর প্রশ্ন, মোক্ষ বলতে কি বোঝো? উত্তর, মোক্ষ কথার অর্থ হলো মুক্তি। শিক্ষা বিষয়ে আলোচনা প্রসঙ্গে উপনিষদে বলা হয়েছে শিক্ষা হলো এমন এক কৌশল যার শেষ পরিণতি হলো মোক্ষ বা মুক্তিলাভ। আত্মোপলব্ধির মাধ্যমে এই মুক্তিলাভ সম্ভব। 12 নম্বর প্রশ্ন, এইচআরডি এর সম্পূর্ণ নাম লেখো। অ্যান্সার, এইচআরডি এর সম্পূর্ণ নাম হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। 13 নম্বর প্রশ্ন, সংকীর্ণ ধারণা অনুযায়ী শিক্ষার অর্থ কি? অ্যান্সার, সংকীর্ণ ধারণা অনুযায়ী শিক্ষার অর্থ হলো কিছু জ্ঞান ও কৌশল আয়ত্ত করা। 13 নম্বর প্রশ্ন, জ্ঞান বলতে কি বোঝায়? অ্যান্সার, জ্ঞান বলতে পঠন, শিখন ও গণিত সম্পর্কে জ্ঞানকে বোঝায়। 14 নম্বর প্রশ্ন, কণাদের মতে শিক্ষা কি? অ্যান্সার, কণাদের মতে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তির বা শিক্ষার্থীর আত্মতৃপ্তির বিকাশ ঘটায়। 15 নম্বর প্রশ্ন, শিক্ষাশ্রয়ী ভাববাদী দার্শনিকদের মতে শিক্ষা কি? অ্যান্সার, শিক্ষাশ্রয়ী ভাববাদী দার্শনিকদের মতে শিক্ষা হলো নিজেকে সঠিকভাবে জানা বা আত্মোপলব্ধি করা। 16 নম্বর প্রশ্ন, এনসিইআরটি এর পুরো কথাটি কি? অ্যান্সার, এনসিইআরটি এর পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 17 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো জ্ঞান অর্জনের প্রক্রিয়া। এটি কি ধরনের শিক্ষার সংজ্ঞা? উত্তর, এটি সংকীর্ণ শিক্ষার সংজ্ঞা। 18 নম্বর প্রশ্ন, গোল্ড স্যাক থিওরি বলতে কি বোঝো? অ্যান্সার, সাধারণভাবে পুস্তক বা শিক্ষক শিক্ষিকা হলেন জ্ঞানের ভাণ্ডার। সেই ভাণ্ডার থেকে স্বর্ণরূপ জ্ঞান শিক্ষার্থীর শূন্য মনে সঞ্চারিত করাই হলো শিক্ষার কাজ। একেই বলে গোল্ড স্যাক তত্ত্ব বা থিওরি। 19 নম্বর প্রশ্ন, শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন কেন? উত্তর, শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন কারণ এর দ্বারা শিক্ষার্থীর কর্ম সম্পাদনের ইচ্ছা জাগ্রত করা, তার পথ নির্দেশ করা এবং সুষ্ঠুভাবে কর্ম সম্পাদনে সাহায্যের মাধ্যমে শিক্ষার্থীর সাফল্যের পরিমাপ করা সম্ভব। 20 নম্বর প্রশ্ন, সঙ্গতি বিধান বলতে কি বোঝো? উত্তর, পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়াকে বলে সঙ্গতি বিধান। 21 নম্বর প্রশ্ন, সাবিদ্যা যা বিমুক্তেয় কথাটির অর্থ কি? উত্তর, সাবিদ্যা যা বিমুক্তেয় কথাটির অর্থ হলো যা মানুষকে মুক্তি লাভে সহায়তা করে, তাই হলো শিক্ষা। এবার দেখে নেব আমরা শিক্ষার উপাদান দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত? উত্তর, শিক্ষক। 2 নম্বর প্রশ্ন, এনভায়রনমেন্ট কথাটি যে শব্দ থেকে উদ্ভব হয়েছে তা হলো এনভায়রনমেন্ট কথাটি যে শব্দ থেকে উদ্ভব হয়েছে তা হলো এনভায়রন। 3 নম্বর প্রশ্ন, কুরিয়ার শব্দের অর্থ হলো দৌড়। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফলশ্রুতি হলো শিক্ষার্থীর শিক্ষা, সে দুটি হলো পরিবেশ ও বংশগতি। 5 নম্বর প্রশ্ন, প্রাচীন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার 4টি উপাদান এর সবার উপরে থাকে শিক্ষক। প্রাচীন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার 4টি উপাদান এর সবার উপরে থাকে শিক্ষক। 6 নম্বর প্রশ্ন, শিক্ষক হলেন সক্রিয় উপাদান আর শিক্ষার্থী হলো নিষ্ক্রিয় গ্রহণাত্মক উপাদান। 7 নম্বর প্রশ্ন, শিক্ষার মুখ্য উপাদান কটি? উত্তর, 4টি। 8 নম্বর প্রশ্ন, আলোচনা ও বিতর্ক যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী হিসেবে বিবেচিত তা হলো? উত্তর, সৃজনমূলক। 9 নম্বর প্রশ্ন, আত্মসক্রিয়তার তত্ত্ব কার শিক্ষা চিন্তা? উত্তর, ফ্রয়েবেলের। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ? উত্তর, বিদ্যালয়। 11 নম্বর প্রশ্ন, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট আর কারলেটিভ ফ্যাক্টরস বলেছেন? উত্তর, মর্গেন। 12 নম্বর প্রশ্ন, শিক্ষার্থী যা শেখে তাই হলো পাঠ্যক্রম বলেছেন ফ্রয়েবেল। 13 নম্বর প্রশ্ন, প্রাচীন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার 4টি উপাদানের মধ্যে কার স্থান সবার উপরে? উত্তর, শিক্ষকের। 14 নম্বর প্রশ্ন, ইউএনইপি এর পুরো নাম কি? উত্তর, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। 15 নম্বর প্রশ্ন,
শৃঙ্খলাবদ্ধ ও পরস্পর সম্পর্কযুক্ত সুপরিকল্পিত অভিজ্ঞতা পুঞ্জ হলো পাঠক্রম, বলেছেন সিভি গুড। 16 নম্বর প্রশ্ন, কুরিয়ার শব্দের অর্থ হলো উত্তর দৌড়ের পথ। 17 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের বিন্যাস সংক্রান্ত উপাদান হলো পরিবর্তনশীল। 18 নম্বর প্রশ্ন, মহান বৃত্তি হিসেবে বিবেচনা করা হয় উত্তর শিক্ষকতাকে। মহান বৃত্তি হিসেবে বিবেচনা করা হয় উত্তর শিক্ষকতাকে। 19, শিক্ষককে কার বিকল্প বলা হয় উত্তর পিতার। 20 নম্বর প্রশ্ন, আধুনিক ধারণায় শিক্ষকের স্থান উত্তর শিক্ষার্থীর পরে। এবার আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দেখে নেব এসএকিউ এবং শর্ট কোশ্চেন। এসএকিউ বা শর্ট কোশ্চেন। 1, পাঠ্যসূচি বলতে কি বোঝো উত্তর পাঠ্যসূচি বলতে আমরা পাঠ্যক্রমের অন্তর্গত নির্বাচিত অংশকে বুঝে থাকি। ওই অংশ মূল্যায়নের ক্ষেত্র হিসেবে সীমিত রাখা হয়। 2 নম্বর প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের দুটি গুণ উল্লেখ করো উত্তর একজন আদর্শ শিক্ষকের দুটি গুণ হলো শিক্ষক তার চিন্তায় ও আচরণে প্রগতিশীল হবেন এবং শিক্ষক হবেন দায়িত্বশীল। 3 নম্বর প্রশ্ন, শিক্ষার উপাদান কয়টি ও কি কি? শিক্ষার উপাদান 4টি, যথা শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং শিক্ষার পরিবেশ। বা বিদ্যালয় যাকে বলা হয়। 4 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম রচনার যে কোনো একটি নীতি উল্লেখ করো। অ্যান্সার, পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নীতি হলো শিক্ষার্থীর ব্যক্তিগত ও সামাজিক চাহিদার বিকাশের দিকে লক্ষ্য রাখা একান্ত আবশ্যক। 5 নম্বর প্রশ্ন, স্কুল অ্যান্ড সোসাইটি গ্রন্থটি কার লেখা? উত্তর স্কুল অ্যান্ড সোসাইটি গ্রন্থটি ডিউই এর লেখা। 6 নম্বর প্রশ্ন, বংশধারা কাকে বলে? যে বিশেষ প্রক্রিয়ায় উত্তর দেখো যে বিশেষ প্রক্রিয়ায় পিতা মাতার চারিত্রিক বৈশিষ্ট্য জিনের মাধ্যমে সন্তান সন্ততিদের মধ্যে যায় বা বর্তায় তাকে বংশধারা বলে। 7 নম্বর প্রশ্ন, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী কাকে বলে? উত্তর বিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রীদের বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে তাদের জীবন বিকাশের অন্য দিকগুলিকেও সার্থক করে তোলে সেগুলিকে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বলে। 8 নম্বর প্রশ্ন, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর সহ পাঠ্যক্রমিক কার্যাবলীকে 3 ভাগে ভাগ করা যায়, যথা 1 শরীরচর্চামূলক কার্যাবলী, 2 মানসিক কার্যাবলী ও 3 সামাজিক কার্যাবলী। 9 নম্বর প্রশ্ন, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর যে কোনো একটি নাম উল্লেখ করো। অ্যান্সার, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর একটি হলো বিদ্যালয়ে বার্ষিক সামাজিক অনুষ্ঠান বা শিক্ষামূলক ভ্রমণ। 10 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের একটি মৌলিক নির্ধারক উপাদান উল্লেখ করো। উত্তর পাঠ্যক্রমের একটি মৌলিক নির্ধারক উপাদান হলো শিক্ষার্থীর চাহিদা, অর্থাৎ শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে। 11 নম্বর প্রশ্ন, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী যে কোনো একটি শিক্ষামূলক উপযোগিতা উল্লেখ করো। উত্তর সহ পাঠ্যক্রমিক কার্যাবলী ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। এই আত্মবিশ্বাস থেকেই তাদের আত্মনির্ভরশীলতা বাড়ে এবং তা স্বনির্ভর হয়ে উঠতে সাহায্য করে। 12 নম্বর প্রশ্ন, শিশুর শিক্ষার ক্ষেত্রে প্রধান কি? শিশুর শিক্ষার ক্ষেত্রে প্রধান হলো বংশগতি ও পরিবেশ। 13 নম্বর প্রশ্ন, 12 বছর বয়স পর্যন্ত শিশু প্রকৃতি থেকেই শিক্ষালাভ করে, কে বলেছেন? উত্তর 12 বছর বয়স পর্যন্ত শিশু প্রকৃতি থেকেই শিক্ষালাভ করে, কথাটি বলেছেন রুশো। 14 নম্বর প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা বর্ষ কোন বছর? উত্তর বিশ্ব জনসংখ্যা বছর হলো 1974 খ্রিস্টাব্দ। 15 সিলিকনের চিহ্ন কি? উত্তর সিলিকনের চিহ্ন হলো এসআই। 16 নম্বর প্রশ্ন, সঙ্গতি বিধান বলতে কি বোঝো? উত্তর সঙ্গতি বিধান বলতে অভিযোজনকে বোঝায়। 17 নম্বর প্রশ্ন, বাংলা পাঠ্যক্রম শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর বাংলা পাঠ্যক্রম শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ক্যারিকুলাম। 18 নম্বর প্রশ্ন, শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, কথাটি কে বলেছেন? উত্তর শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, কথাটি হর্নি বলেছেন। 19 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 19, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন রাসায়নিক যৌগ? উত্তর MIC বা মিথাইল আইসোসায়ানাইড রাসায়নিক যৌগ। 20 নম্বর প্রশ্ন, বৌদ্ধিক কাজের দুটি উদাহরণ দাও। উত্তর বৌদ্ধিক কাজের দুটি উদাহরণ হলো বিতর্ক সভা ও সাহিত্য সভা। 21 নম্বর প্রশ্ন, মানব সৃষ্টি পরিবেশ বলতে কি বোঝো? উত্তর মানুষ তার নিজের প্রয়োজনের তাগিদে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটিয়ে যে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে
তাকেই মানব সৃষ্টি পরিবেশ বলে। জৈবিক পরিবেশ কি? উত্তর, আমাদের পরিবেশের যেসব উপাদান শিশুর বা ব্যক্তির জৈবিক সত্তার সঙ্গে যুক্ত সেগুলির যোগফলকেই বলা হয় জৈবিক পরিবেশ। 23, সমন্বয়ী পাঠ্যক্রম বলতে কি বোঝো? উত্তর, যে বিশেষ প্রকার পাঠ্যক্রমে শিক্ষণীয় বিষয়কে ছোট ছোট অংশে বিভাজিত না করে অখণ্ডভাবে উপস্থাপন করা হয় তাকে সমন্বয়ী পাঠ্যক্রম বলে। 24 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে সম্পর্ক কি? পাঠ্যক্রম আকারে অনেক বড় আর পাঠ্যসূচি আকারে অনেক ছোট। মোট কথা, পাঠ্যসূচি হলো পাঠ্যক্রমের অন্তর্গত একটি নির্বাচিত অংশ। শিক্ষা মনোবিদ্যা থেকে অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়তেই হবে। 1, শিক্ষা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, এটির প্রবক্তা হলেন উত্তর ওয়াটসন। 2 নম্বর প্রশ্ন, আধুনিক ধারণা অনুযায়ী মনোবিজ্ঞান হলো উত্তর আচরণের বিজ্ঞান। 3 নম্বর প্রশ্ন, সাইকোলজি কথাটি নেওয়া হয়েছে যে শব্দ থেকে তা হলো গ্রিক শব্দ, উত্তর গ্রিক শব্দ। 4 নম্বর প্রশ্ন, ব্যুৎপত্তিগতভাবে সাইকোলজি কথাটির অর্থ হলো উত্তর আত্মার বিজ্ঞান। 5 নম্বর প্রশ্ন, আধুনিক মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু হলো উত্তর আত্মা। 6 নম্বর প্রশ্ন, লোগোস কথাটির অর্থ হলো বিজ্ঞান। 7 নম্বর প্রশ্ন, শিক্ষার যে ক্ষেত্রটি মনোবিজ্ঞান দ্বারা প্রত্যক্ষভাবে নির্ধারিত হয় না তা হলো উত্তর শিক্ষার লক্ষ্য। 8 নম্বর প্রশ্ন, বিখ্যাত মনোবিদ জোন্স জীবন বিকাশের স্তরগুলিকে ভাগ করেছেন, কত ভাগে ভাগ করেছেন? 4টি ভাগে। 9 নম্বর প্রশ্ন, মনোবিদ্যা হলো চেতনার অনুশীলনকারী বিজ্ঞান, এটির প্রবক্তা হলেন উত্তর উইলিয়াম জেমস ও অ্যাঙ্গেল। 10 নম্বর প্রশ্ন, একজন প্রখ্যাত মনোবিজ্ঞানী হলেন অ্যান্সার জেরম ব্রুনার। 11 নম্বর প্রশ্ন, জোহান ফ্রেডারিক হার্বার্ট কোন দেশের চিন্তাবিদ ছিলেন? উত্তর জার্মানির। 12 নম্বর প্রশ্ন, আই উইশ টু সাইকোলজিস এডুকেশন কথাটি বলেছেন পেস্টালাৎসি। 13 নম্বর প্রশ্ন, আধুনিক মনোবিদ্যার জনক বলা হয় জন লককে। আধুনিক মনোবিদ্যার জনক বলা হয় জন লককে। 14 নম্বর প্রশ্ন, মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে কে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন? উত্তর জন হার্বার্ট। 15 নম্বর প্রশ্ন, মনোবিজ্ঞানের পরীক্ষাগার প্রথম তৈরি হয় 1879 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, মনোবিদ পিকুনাস ব্যক্তি জীবনের বিকাশকে ভাগ করেছেন 10 ভাগে। এবার আমরা তৃতীয় অধ্যায় থেকে এসএকিউ এবং শর্ট কোশ্চেনগুলো দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর মানসিক ক্ষমতা কত প্রকার? উত্তর শিক্ষার্থীর মানসিক ক্ষমতা 2 প্রকার। 2 নম্বর প্রশ্ন, সাইকি কথার অর্থ কি? সাইকি কথার অর্থ হলো আত্মা। 3 নম্বর প্রশ্ন, টেক্সট বুক অফ সাইকোলজি গ্রন্থের লেখক কে? উত্তর টেক্সট বুক অফ সাইকোলজি গ্রন্থের লেখক এডওয়ার্ড ব্রাডফোর্ড। 4 নম্বর প্রশ্ন, প্রয়োগমূলক মনোবিদ্যার জনক কে? উত্তর জাক রুসো। 5 নম্বর প্রশ্ন, শিক্ষক ও মনোবিদের সাধারণ উদ্দেশ্য কি? শিক্ষক ও মনোবিদের সাধারণ উদ্দেশ্য আচরণের পরিবর্তন। 6 নম্বর প্রশ্ন, ম্যাকডুগালের মতে আচরণের মূল কথা কি? উত্তর ম্যাকডুগালের মতে আচরণের মূল কথা হলো উদ্দেশ্য সাধন। 7 নম্বর প্রশ্ন, কোন মনোবিদ কত খ্রিস্টাব্দে প্রিন্সিপাল অফ সাইকোলজি প্রকাশ করেন? উত্তর 1890 খ্রিস্টাব্দে। মনোবিদ উইলিয়াম জেমস প্রিন্সিপাল অফ সাইকোলজি প্রকাশ করেন। 8 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি কি কি? উত্তর শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি হলো অন্তর্দর্শন। বন্ধুরা এটি কিন্তু হবে অন্তর্দর্শন, ঠিক আছে? অন্তর্দর্শন, পর্যবেক্ষণ, পরীক্ষণ, পার্থক্যমূলক, চিকিৎসামূলক, রাশিবিজ্ঞানের পদ্ধতি এবং সমাজগত পদ্ধতি। 9 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের 2টি প্রভাব উল্লেখ করো। উত্তর শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের 2টি প্রভাব হলো 1, শিক্ষাকে শিশুকেন্দ্রিক করা, 2, শিশুর রুচি, চাহিদা ও সামর্থ্যের ভিত্তিতে পাঠ্যক্রম রচনা করা। 10 নম্বর প্রশ্ন, মৌলিক মনোবিজ্ঞানের বিষয়গুলি কি? উত্তর মৌলিক মনোবিজ্ঞানের বিষয়গুলি হলো সমাজ মনোবিজ্ঞান, পরীক্ষামূলক মনোবিজ্ঞান, ভূমনোবিদ্যা, শরীর মনোবিদ্যা, অস্বাভাবিক মনোবিজ্ঞান, বিকাশমূলক মনোবিদ্যা ইত্যাদি। 11 নম্বর প্রশ্ন, শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের প্রকৃতি কীরূপ? উত্তর শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের প্রকৃতি হলো এটি এক প্রকার প্রয়োগমূলক বিজ্ঞান, এটি শিশুর শিক্ষাকালীন আচরণ অনুশীলন করে। 12 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের 2টি গুরুত্ব বা তাৎপর্য উল্লেখ করো। শিক্ষা মনোবিজ্ঞানের 2টি গুরুত্ব হলো 1, এটি শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আনে, 2, এটি শ্রেণী শিক্ষণকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে। 13 নম্বর প্রশ্ন, অন্তর্দর্শন বলতে কি বোঝো? উত্তর কোনো ব্যক্তির নিজের মানবিক অবস্থার গতি প্রকৃতি পর্যবেক্ষণ করার প্রক্রিয়াকে
অন্তর্দর্শন বলে। 14 নম্বর প্রশ্ন, চিকিৎসামূলক পদ্ধতি বলতে কি বোঝো? উত্তর, শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের কোনো আচরণমূলক অপসঙ্গতি বিশ্লেষণ করার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকেই চিকিৎসামূলক পদ্ধতি বলে। 15 নম্বর প্রশ্ন, শিক্ষক ও মনোবিজ্ঞানের সাধারণ উদ্দেশ্য কি? উত্তর, শিক্ষক ও মনোবিজ্ঞানের সাধারণ উদ্দেশ্য শিক্ষার্থীর আচরণ বিশ্লেষণ, পরিবর্তন ও পূর্বাভাস দেওয়া। 16 নম্বর প্রশ্ন, কোন পরিস্থিতিতে শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানে চিকিৎসামূলক পদ্ধতি সাহায্য গ্রহণ করা হয়? উত্তর, যখন ছাত্রছাত্রীর মধ্যে গুরুতর অপসঙ্গতিমূলক আচরণ দেখা যায় তখন শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানে চিকিৎসামূলক পদ্ধতির সাহায্য গ্রহণ করা হয়। 17 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের দুটি বিষয়বস্তু উল্লেখ করো। উত্তর, শিক্ষার্থীর বিকাশ এবং শিখনে প্রয়োজনীয় মানসিক প্রক্রিয়া হলো শিক্ষা বিজ্ঞানের বিষয়বস্তু। 18 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন এমন কয়েকজন মনোবিজ্ঞানীর নাম লেখো। উত্তর, শিক্ষা মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন এমন কয়েকজন মনোবিজ্ঞানী হলেন স্কিনার, থর্নডাইক, কোহলার, ব্রুনার, ওডওয়ার্থ, আলফ্রেড বিনে প্রমুখ। 19 নম্বর প্রশ্ন, মনোবিজ্ঞান কি? উত্তর, মনোবিজ্ঞান হলো এমন এক বিজ্ঞান যার সাহায্যে মানুষের বিভিন্ন প্রকার আচরণের ব্যাখ্যা, নীতি ও ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়। 20 নম্বর প্রশ্ন, অ্যাবনর্মাল সাইকোলজি বা অস্বাভাবিক মনোবিজ্ঞান কাকে বলে? উত্তর, মনোবিজ্ঞানের যে শাখায় ব্যক্তির অপসঙ্গতিমূলক আচরণকে শনাক্ত করা ও তা দূর করে স্বাভাবিক মানসিকতা গড়ে তোলার চেষ্টা করা হয় তাকে অ্যাবনর্মাল সাইকোলজি বা অস্বাভাবিক মনোবিজ্ঞান বলে। 21 নম্বর প্রশ্ন, আচরণ বলতে কি বোঝো? প্রাণীরা পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যে প্রচেষ্টা গ্রহণ করে তাকেই আচরণ বলা হয়। 22 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর কোন কোন বিকাশ সম্পর্কে শিক্ষা মনোবিজ্ঞান আলোচনা করে? উত্তর, শিক্ষার্থীর শারীরিক, বৌদ্ধিক, সামাজিক, প্রাক্ষবিক এবং নৈতিক বিকাশ সম্পর্কে শিক্ষা মনোবিজ্ঞান আলোচনা করে। 23 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানকে কি বিজ্ঞান পদবাচ্য বলা যায়? হ্যাঁ, শিক্ষা মনোবিজ্ঞানকে বিজ্ঞান পদবাচ্য বলা যায়, কারণ এটি বিজ্ঞানের বিষয়ের মতোই পর্যবেক্ষণ, পরীক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে শিক্ষার্থীর যে কোনো আচরণ বিশ্লেষণ, নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎবাণী করে থাকে। এমসিকিউ, বৃদ্ধি ও বিকাশের স্তরভেদ, 4th অধ্যায়। দেখো, বৃদ্ধি ও বিকাশের স্তরভেদ 4th অধ্যায় থেকে যে এমসিকিউগুলো পড়তেই হবে। 1, বৃদ্ধি এক প্রকার। উত্তর, জৈবিক প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন, জীবন বিকাশের যে স্তরটি ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় তা হলো কৈশোর। 3 নম্বর প্রশ্ন, ব্যক্তির বিকাশের প্রক্রিয়াটি সংঘটিত হতে থাকে সারা জীবনব্যাপী। 4 নম্বর প্রশ্ন, মনোবিদ পিকোনাস জীবন বিকাশের স্তরকে কয়টি ভাবে ভাগ করেছেন? উত্তর, 10টি। 5 নম্বর প্রশ্ন, ঘুমের চাহিদা হলো এক প্রকার শারীরিক চাহিদা। উত্তর, শারীরিক চাহিদা। 6 নম্বর প্রশ্ন, জীবন বিকাশের শৈশব স্তরে অন্তর্ভুক্ত একটি শিশুর বয়স হলো 3 বছর। 7 নম্বর প্রশ্ন, বৃদ্ধি কিরূপ প্রক্রিয়া? সীমিত সময়ের প্রক্রিয়া। 8 নম্বর প্রশ্ন, বৃদ্ধির সমাপ্তি? উত্তর, পরিণমনে। 9 নম্বর প্রশ্ন, বিকাশ হলো এক প্রকার অবিচ্ছিন্ন প্রক্রিয়া। 10 নম্বর প্রশ্ন, শৈশবকাল হলো? উত্তর, 1 থেকে 5 বছর পর্যন্ত। 11 নম্বর প্রশ্ন, ইলেকট্রা কমপ্লেক্স হলো বাবার প্রতি মেয়েদের আকর্ষণ। 12 নম্বর প্রশ্ন, নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1909 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, প্রথম নার্সারি বিদ্যালয় স্থাপন করেন? উত্তর, মার্গারেট ম্যাকমিলান এবং র্যাচেল ম্যাকমিলান। 14 নম্বর প্রশ্ন, আইসিডিএস এর অর্থ হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। আইসিডিএস এর অর্থ হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। এবার 4th অধ্যায় থেকে যে এসএকিউ বা শর্ট কোশ্চেনগুলো পড়তে হবে, দেখে নাও। 1, বৃদ্ধি ও বিকাশের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। উত্তর, বৃদ্ধি পরিমাণগত ও পরিমাপযোগ্য, কিন্তু বিকাশ গুণগত ও পর্যবেক্ষণ সাপেক্ষ। 2 নম্বর প্রশ্ন, কোন সময়কালকে মধ্য বাল্যকাল বলা হয়? উত্তর, শিশুর জীবন বিকাশের দ্বিতীয় পর্যায়কে অর্থাৎ 5 থেকে 9 বছর বয়সকালকে মধ্য বাল্যকাল বলা হয়। 3 নম্বর প্রশ্ন, বিকাশ বলতে কি বোঝো? উত্তর, বিকাশ হলো মানুষের আচরণের গুণগত পরিবর্তন, পরিণমন এবং অভিজ্ঞতার ফলশ্রুতি হিসেবে ব্যক্তির মধ্যে যে ধারাবাহিক পরিবর্তন ঘটে তাই হলো বিকাশ। 4 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কিভাবে কৈশোরের চাহিদা পরিতৃপ্ত করে? তার একটি উদাহরণ দাও। উত্তর, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় মহাপুরুষদের জীবনী পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জীবনাদর্শ গঠনের চাহিদা পূরণের চেষ্টা করা হয়। মাধ্যমিক পাঠ্যক্রমে বিভিন্ন ভাষা শিক্ষার ক্ষেত্রে মনীষীদের জীবনী পাঠের ব্যবস্থা থাকে।
5 নম্বর প্রশ্ন, ডাইড্যাকটিক অ্যাপারেটিস কি? ডাইড্যাকটিক অ্যাপারেটিস কি? উত্তর, মাদাম মন্তেশ্বরী প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় যে যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে শিক্ষা দেওয়া হয় তা ডাইড্যাকটিক অ্যাপারেটাস নামে পরিচিত। 6 নম্বর প্রশ্ন, বৌদ্ধিক বিকাশ বলতে কি বোঝো? উত্তর, বৌদ্ধিক বিকাশ বলতে ব্যক্তির বা শিক্ষার্থীর সেই জাতীয় বিকাশকে বোঝানো হয় যার সাহায্যে সে তার জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের সামর্থ্য বা ক্ষমতা অর্জন করে। 7 নম্বর প্রশ্ন, কৈশোরের দুটি সামাজিক চাহিদা উল্লেখ করো, চাহিদার উল্লেখ করো। উত্তর, কৈশোরের দুটি সামাজিক চাহিদা হলো 1 সমাজসেবামূলক কাজের চাহিদা, 2 সামাজিক স্বীকৃতির চাহিদা। 8 নম্বর প্রশ্ন, কৈশোরকালের একটি মনোবৈজ্ঞানিক চাহিদা উল্লেখ করো। উত্তর, কৈশোরকালের একটি মনোবৈজ্ঞানিক চাহিদা হলো আত্মপ্রকাশের চাহিদা। 9 নম্বর প্রশ্ন, শৈশবের একটি বিকাশমূলক বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, শৈশবের একটি বিকাশমূলক বৈশিষ্ট্য হলো এই সময় শিশুদের দেহের বিকাশ খুব দ্রুত ঘটে। এই সময় দেহের পাশাপাশি শিশুর বিভিন্ন ধরনের মানসিক পরিবর্তনও ঘটে। 10 নম্বর প্রশ্ন, কোনটি নিয়ন্ত্রিত শিক্ষার দ্বিতীয় স্তর? উত্তর, প্রাথমিক শিক্ষা স্তর নিয়ন্ত্রিত শিক্ষার দ্বিতীয় স্তর। 11 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষা প্রতিষ্ঠানে কোন পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়? উত্তর, বুনিয়াদী শিক্ষা প্রতিষ্ঠানে অনুবন্ধ পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়। 12 নম্বর প্রশ্ন, কত বছর বয়সের পর শৈশবে প্রাক্ষবিক বিকাশ ঘটে? উত্তর, 4 বছর বয়সের পর শৈশবে প্রাক্ষবিক বিকাশ ঘটে। 13 নম্বর প্রশ্ন, প্রাক জন্মস্তর কি? উত্তর, প্রাক জন্মস্তর হলো ভ্রূণ থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে পর্যন্ত। 14 নম্বর প্রশ্ন, কে শিশুকে খেলার ছলে শিক্ষার কথা বলেছেন? উত্তর, ক্যান্ডওয়েল কুক শিশুকে খেলার ছলে শিক্ষার কথা বলেছেন। 15 নম্বর প্রশ্ন, কে মুদালিয়ার কমিশনের সভাপতি ছিলেন? উত্তর, মুদালিয়ার কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। 16 নম্বর প্রশ্ন, মন্তেশ্বরী পদ্ধতিতে পরিচালিকা কারা? উত্তর, মন্তেশ্বরী পদ্ধতিতে পরিচালিকা হলেন শিক্ষিকারা। 17 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের নাম কি? উত্তর, প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের নাম হলো পিটিটিআই। 18 নম্বর প্রশ্ন, কখন ও কত বছর বয়সে শিশুর বৃদ্ধি খুব দ্রুত গতিতে হয়? জন্ম থেকে 3 বছর বয়স পর্যন্ত শিশুর বৃদ্ধি খুব দ্রুত গতিতে হয়। 19 নম্বর প্রশ্ন, কোথায় শিশুর প্রথম জ্ঞানমূলক বিকাশ ঘটে? উত্তর, প্রাথমিক বিদ্যালয়ে শিশুর প্রথম জ্ঞানমূলক বিকাশ ঘটে। 20 নম্বর প্রশ্ন, দৈহিক কার্যাবলী কোনগুলি? উত্তর, দৈহিক কার্যাবলী হলো খেলাধুলা, ব্যায়াম। 21 নম্বর প্রশ্ন, কত মাস বয়সে শিশু হামাগুড়ি দিতে পারে? উত্তর, 8 মাস বয়সে শিশু হামাগুড়ি দিতে পারে। 22 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষার প্রধান দুটি স্তর কি কি? উত্তর, প্রাথমিক শিক্ষার প্রধান দুটি স্তর হলো নিম্ন প্রাথমিক শিক্ষা স্তর 1ম থেকে 4র্থ শ্রেণী বা 5ম শ্রেণী পর্যন্ত, 2 উচ্চ প্রাথমিক শিক্ষা স্তর 5ম বা 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত। 23 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনে প্রাথমিক শিক্ষার যে পাঠ্যক্রমের কথা বলা হয়েছে তার মূল ভাগগুলি কি কি? উত্তর, কোঠারি কমিশনে প্রাথমিক শিক্ষার যে পাঠ্যক্রমের কথা বলা হয়েছে সেগুলো হলো খেলাধুলা ও শরীরচর্চামূলক কার্যাবলী, উৎপাদনমূলক ও সৃজনমূলক কার্যাবলী ও প্রত্যক্ষ অভিজ্ঞতা ভিত্তিক কার্যাবলী এবং পঠন পাঠন নির্ভর কার্যাবলী। 24 ইউনিসেফের সম্পূর্ণ নাম কি? উত্তর, ইউনিসেফের সম্পূর্ণ নাম হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। 25 নম্বর প্রশ্ন, সুষম বিকাশ বলতে কি বোঝো? উত্তর, ব্যক্তি জীবনের সকল সম্ভাবনার পরিমাণগত ও গুণগত বিকাশ ঘটিয়ে পরিপূর্ণ জীবনের অধিকারী করে তোলাই হলো সুষম বিকাশ। এবার দেখে নেব বৈদিক ও বৌদ্ধ শিক্ষা 5ম অধ্যায় থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1 বৈশ্যদের জন্য উপনয়নের বয়স ছিল? উত্তর, 12। 2 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ করত? উত্তর, ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য শিক্ষার্থী। 3 নম্বর প্রশ্ন, প্রবজ্জা অনুষ্ঠানটি পালিত হতো? উত্তর, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায়। 4 নম্বর প্রশ্ন, কোন অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ শিক্ষার সূচনা ঘটত? উত্তর, প্রব্রজ্জা। 5 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষালয় হলো? উত্তর, গুরুকুল। 6 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে কোন স্থানটি ব্রাহ্মণ্য শিক্ষার কেন্দ্র হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিল? উত্তর, তক্ষশিলা। 7 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম ছিল? উত্তর, সংস্কৃত ভাষা। 8 নম্বর প্রশ্ন, চতুরাশ্রমের স্তর হলো 4টি। 9 নম্বর প্রশ্ন, বৌদ্ধ শিক্ষার প্রধান বা মূল লক্ষ্য ছিল? উত্তর, পরিনির্বাণ লাভ। 10 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ছিল ধর্মকেন্দ্রিক। 11 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ক্ষত্রিয়দের শিক্ষা গ্রহণের সময়কাল হলো? উত্তর, 11 বছর। 12 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার অবনতির অন্যতম কারণ হলো? উত্তর, যাগযজ্ঞের ওপর গুরুত্ব আরোপ। 13 নম্বর প্রশ্ন, বৌদ্ধদের ত্রিপিটক 3টি হলো?
সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। 14 নম্বর প্রশ্ন, বেদের অপর নাম হলো? উত্তর শ্রুতি। 15 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষায় নারী ঋষিদের বলা হতো? উত্তর ব্রহ্মবাদিনী। 16 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি ছিল? উত্তর আবৃত্তি নির্ভর। 17 নম্বর প্রশ্ন, মধ্যযুগে যেটি হিন্দু শিক্ষালয় হিসেবে স্বীকৃতি ছিল না তা হলো? উত্তর মক্তব। 18 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর গুপ্ত যুগে। 19 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শন তত্ত্বের প্রবক্তা ছিলেন গৌতম। 20 নম্বর প্রশ্ন, যারা একবার শুনেই মন্ত্র মনে রাখতে পারত তাদের বলা হতো শ্রুতিধর। 21 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে ব্রাহ্মণ শিক্ষায় নিয়মিত পাঠ বন্ধ থাকলে তাকে বলা হতো নিত্য অনাধ্যায়। এবার এই পঞ্চম অধ্যায় থেকে এসএকিউ এবং শর্ট কোশ্চেন যেগুলো তোমাদের পড়ে নিতেই হবে। 1, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার যে কোনো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা। জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র ইত্যাদি নির্বিশেষে এই শিক্ষা সকলের জন্য উন্মুক্ত ছিল। 2 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষার একটি উদ্দেশ্য উল্লেখ করো। উত্তর, ব্রাহ্মণ্য শিক্ষার একটি উদ্দেশ্য ছিল প্রতিটি শিক্ষার্থীকে সুব্যক্তিত্বের অধিকারী হিসেবে গড়ে তোলা। 3 নম্বর প্রশ্ন, প্রব্রজ্জা কি? প্রব্রজ্জা হলো বুদ্ধ শিক্ষা ব্যবস্থায় বৌদ্ধ সংঘ বা বিহারে প্রবেশের ক্ষেত্রে পালনীয় এক ধর্মীয় অনুষ্ঠান। 4 নম্বর প্রশ্ন, নালন্দার একজন বিখ্যাত শিক্ষাবিদের নাম লেখো। উত্তর, নালন্দার একজন বিখ্যাত শিক্ষাবিদের নাম নাগার্জুন। 5 নম্বর প্রশ্ন, অপরাবিদ্যা কি? উত্তর, প্রাচীন যুগের বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষায় যাবতীয় বিজ্ঞান ও শিল্পকলা ভিত্তিক বিদ্যাকে অপরাবিদ্যা বলে। 6 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য যুগে কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিদ্যাগ্রহণ শুরু হতো? উত্তর, ব্রাহ্মণ্য যুগে উপনয়ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিদ্যাগ্রহণ শুরু হতো। 7 নম্বর প্রশ্ন, বৈদিক শিক্ষার যুগ উল্লেখ করো। উত্তর, আনুমানিক 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 8 নম্বর প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গের 8টি বিষয় কি কি? উত্তর, অষ্টাঙ্গিক মার্গের 8টি বিষয় হলো সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম, সম্যক দান ও সম্যক ধ্যান। 9 নম্বর প্রশ্ন, প্রাচীন যুগে পরাবিদ্যার লক্ষ্য কি ছিল? প্রাচীন যুগে পরাবিদ্যার লক্ষ্য ছিল ব্যক্তিকে ভাবজগতের জন্য প্রশিক্ষণ দেওয়া। 10 নম্বর প্রশ্ন, আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় ব্রহ্মস্থান বলতে কি বোঝো? উত্তর, আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় ব্রহ্মস্থান বলতে পড়াশোনার স্থানকে বোঝাতো। 11 নম্বর প্রশ্ন, আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় মহেন্দ্র স্থান বলতে কি বোঝাতো? উত্তর, আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় মহেন্দ্র স্থান বলতে যুদ্ধবিদ্যা শিক্ষার স্থানকে বোঝাতো। 12 নম্বর প্রশ্ন, আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় গরুর স্থান বলতে কি বোঝাতো? উত্তর, আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় গরুর স্থান বলতে পরিবহনের স্থানকে বোঝাতো। 13 নম্বর প্রশ্ন, অপরাবিদ্যা কি কি নিয়ে গঠিত? উত্তর, অপরাবিদ্যা চতুর্বেদ, কল্প, ব্যাকরণ, ছন্দ, নিরুক্ত, জ্যোতিষ, শিক্ষা প্রভৃতি নিয়ে গঠিত। 14 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষায় বিদ্যা স্নাতক উপাধি কাদের দেওয়া হতো? উত্তর, যিনি সমগ্র বেদ অধ্যয়ন করেছেন কিন্তু সমস্ত ব্রত সমাপন করেননি তাকে বিদ্যা স্নাতক উপাধি দেওয়া হতো। 15 নম্বর প্রশ্ন, উপনয়ন কি? উপনয়ন এর অর্থ শিক্ষার জন্য কোনো শিশুকে গুরুর কাছে নিয়ে যাওয়া। 16 নম্বর প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার একটি লক্ষ্য হল পরিনির্বাণ ও যাবতীয় জাগতিক দুঃখের অবসান। 17 নম্বর প্রশ্ন, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অবস্থান কোথায় ছিল? উত্তর, বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডির নিকটবর্তী অঞ্চলে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল। 18 নম্বর প্রশ্ন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রথিতযশা অধ্যাপকের নাম উল্লেখ করো। উত্তর, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রথিতযশা অধ্যাপক হলেন অতীশ, দীপঙ্কর শ্রীজ্ঞান, অভয়কর গুপ্ত, প্রভাকর মতি, জ্ঞানপদ ইত্যাদি। 19 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় নৈষ্ঠিক কাদের বলা হতো? ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় যে সকল শিষ্য গুরুগৃহে পঠন পাঠন শেষ করে চিরকৌমার্য ব্রত অবলম্বন করে আচার্য গৃহে বাস করত তাদের নৈষ্ঠিক বলা হতো। 20 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় শিক্ষায় কত প্রকার স্নাতকের উল্লেখ আছে ও কি কি? প্রাচীন ভারতীয় শিক্ষায় 3 প্রকার স্নাতকের উল্লেখ আছে, যথা বিদ্যা স্নাতক, ব্রত স্নাতক ও বিদ্যারত স্নাতক। 21 নম্বর প্রশ্ন, ঋগ্বেদ সংহিতা কাকে বলে? উত্তর, যে গ্রন্থে ঋগ্বেদের মন্ত্রগুলি সংকলিত হয়েছে তাকেই ঋগ্বেদ সংহিতা বলে। 22 নম্বর প্রশ্ন, বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের 2টি গুণ লেখো। উত্তর, বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের 2টি গুণ হলো প্রাচীন যুগে আচার্যগণ বিদ্যাদানকে জীবনের মহান ব্রত বলে মনে করতেন। বিভিন্ন শাস্ত্র সহ শিক্ষাদান
কার্যে যথেষ্ট পারদর্শী হতেন। 23 নম্বর প্রশ্ন, মহাভারতের যুগের কয়েকটি শিক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করো। মহাভারতের যুগের কয়েকটি শিক্ষা কেন্দ্রের নাম হলো মিথিলার বিদ্যাপীঠ, বদ্রিকাশ্রম, কম্বের আশ্রম, 4 অযোধ্যা। 23 প্রাচীন যুগের শিক্ষার পর্বগুলি কি ছিল? উত্তর, প্রাচীন যুগের শিক্ষার পর্বগুলি ছিল আদিবৈদিক শিক্ষা, ব্রাহ্মণ শিক্ষা, মহাকাব্যের যুগের শিক্ষা ও বৌদ্ধ শিক্ষা। 24 নম্বর প্রশ্ন, 4টি আর্য সত্য কি কি? 4টি আর্য সত্য হলো মানুষের জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবারণের উপায় আছে ও দুঃখ নিবারণের জন্য সঠিক পথের প্রয়োজন আছে। 25 নম্বর প্রশ্ন, বৈদিক শিক্ষায় ক্ষত্রিয়দের কি কি বিষয়ে শিক্ষা দেওয়া হতো? বৈদিক শিক্ষায় ক্ষত্রিয়দের যুদ্ধবিদ্যা, অস্ত্রবিদ্যা, নীতিশাস্ত্র, রাজনীতি, দণ্ডনীতি, আয়ুর্বেদ প্রভৃতি বিষয়ে শিক্ষাদান করা হতো। 26 নম্বর প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাকে সার্বজনীন বলার কারণ কি? উত্তর, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় মেধার ভিত্তিতে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সব ধরনের মানুষকে পঠন পাঠনের সুযোগ দেওয়াকে সার্বজনীন শিক্ষা বলা হয়। এবার আমরা 6ষ্ঠ অধ্যায় থেকে অর্থাৎ পরাধীন ভারতের শিক্ষামূলক ঘটনাবলী থেকে যে এমসিকিউগুলো দেখে নেব, সেগুলো মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো তোমাদের দেখে নিতেই হবে। দেখে নাও। মক্তব কথাটি যে আরবি শব্দ থেকে উদ্ভূত তা হলো কুতুব। 2 ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান হলো মক্তব। 3 নম্বর প্রশ্ন, ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় শুরুর অনুষ্ঠানকে বলা হতো মক্তব অনুষ্ঠান। 4 নম্বর প্রশ্ন, ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক ছিল পিতা পুত্রের ন্যায় বা পিতা পুত্রের মতো। 5 নম্বর প্রশ্ন, ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। 6 নম্বর প্রশ্ন, ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় বিদ্যারম্ভের সময় যে অনুষ্ঠানটি করা হতো তা হলো বিসমিল্লাহ অনুষ্ঠান। 7 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম মুসলিম অভিযান শুরু হয়। উত্তর, 8ম শতাব্দীতে। 8 নম্বর প্রশ্ন, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় সাহিত্যে পারদর্শীদের যে উপাধি দেওয়া হতো তা হলো কাবিল। 9 নম্বর প্রশ্ন, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় ধর্মে পারদর্শিতা অর্জনের জন্য শিক্ষার্থীদের যে উপাধি দেওয়া হতো তা হলো আলিম। 10 নম্বর প্রশ্ন, মক্তবে কত বছর বয়সে শিক্ষার্থীদেরকে বর্ণমালার সঙ্গে পরিচয় করানো হতো? উত্তর, 4 বছর। মক্তবে কত বছর বয়সে শিক্ষার্থীদের বর্ণমালার সঙ্গে পরিচয় করানো হতো? উত্তর, 4 বছর। ইসলামিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি ছিল আলোচনা নির্ভর। 12 নম্বর প্রশ্ন, ইসলামিক শিক্ষার মাধ্যম ছিল ফার্সি। 13 নম্বর প্রশ্ন, মক্তবের শিক্ষককে কি বলা হতো? আখেনজি। মক্তবের শিক্ষককে কি বলা হতো? আখেনজি। 14 নম্বর প্রশ্ন, বাবরের কন্যার নাম কি? উত্তর, গুলবদন বেগম। 15 নম্বর প্রশ্ন, ইসলামীয় উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিকে কি বলা হতো? দরগা। 16 নম্বর প্রশ্ন, ইসলামীয় ধর্মতত্ত্ব সম্বন্ধীয় পাঠ্যক্রম কোনটি? ইলাহি। 17 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিলেন 17 বার। উত্তর, 17 বার। 18 নম্বর প্রশ্ন, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় আইন বা যুক্তি শিক্ষার জন্য যে উপাধি দেওয়া হতো তা হলো ফাজিল। 19 নম্বর প্রশ্ন, মুসলিম শিক্ষা ব্যবস্থায় সুফি সাধকদের দ্বারা নির্মিত স্মৃতিসৌধকে কি বলা হতো? উত্তর, খানকা। 20 নম্বর প্রশ্ন, ইসলামীয় শিক্ষায় কাদের শিক্ষা গ্রহণের অধিকার ছিল? সর্বজনীন। উত্তর, সর্বজনীন। 21 নম্বর প্রশ্ন, কোন কোন মুঘল সম্রাট চিত্র, ভাস্কর্য ও সঙ্গীত শিল্পের উপর গুরুত্ব আরোপ করেছিলেন? উত্তর, সম্রাট আকবর, জাহাঙ্গীর ও শাহজাহান। 22 নম্বর প্রশ্ন, গজনী সুলতানের ভারত আক্রমণের মধ্য দিয়ে ভারতে মুসলিম যুগের সূচনা হয়। গজনীর সুলতান মামুদের ভারত আক্রমণের মধ্যে দিয়ে। দেখো, গজনীর সুলতান মামুদ এর, দেখো শূন্যস্থানে মামুদ এর ভারত আক্রমণের মধ্যে দিয়ে ভারতে মুসলিম যুগের সূচনা হয়, মামুদ। 23 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাটদের মধ্যে কে বেশি সুশিক্ষিত ছিলেন? ঔরঙ্গজেব। 24 নম্বর প্রশ্ন, মুসলিম কত বছর বয়স পর্যন্ত মেয়েরা শিক্ষা অর্জন করত? দেখো, উত্তর হবে 7 বছর। মুসলিম ধর্মে কত বছর বয়স পর্যন্ত মেয়েরা শিক্ষা অর্জন করতে পারত? 7 বছর। এবার এখান থেকে যে এসএকিউগুলো পড়ে নিতে হবে তোমাদের। শিক্ষাক্ষেত্রে আকবরের সবচেয়ে বড় অবদান কি? শিক্ষাক্ষেত্রে আকবরের সবচেয়ে বড় অবদান কি? উত্তর, শিক্ষাক্ষেত্রে আকবরের সবচেয়ে বড় অবদান হলো হিন্দু ও ইসলামীয় সংস্কৃতির সমন্বয়। 2 নম্বর প্রশ্ন, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সাধারণভাবে কি বিষয়ে আবৃত্তি করানো হতো? উত্তর দেখে নাও, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সাধারণভাবে কোরআন এর বিভিন্ন পংক্তি আবৃত্তি করানো হতো। 3 নম্বর প্রশ্ন, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় বিশেষ অবদান রেখে গেছেন
এমন দুজন মুঘল সম্রাটের নাম লেখো। উত্তর, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় বিশেষ অবদান রেখে গেছেন এমন দুজন মুঘল সম্রাট হলেন মহামতি আকবর এবং ঔরঙ্গজেব। 4 নম্বর প্রশ্ন, মুসলিম যুগে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে কি বলা হতো? উত্তর, মুসলিম যুগে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো মক্তব। 5 নম্বর প্রশ্ন, ইসলামিক শিক্ষার পাঠ্যক্রমে বিজ্ঞান সম্বন্ধনীয় বিষয়ের নাম কি? উত্তর, ইসলামিক শিক্ষার পাঠ্যক্রমে বিজ্ঞান সম্বন্ধনীয় বিষয়ের নাম হলো রিয়াজি বা তাবিকি। 6 নম্বর প্রশ্ন, মৌলবী কাদের বলা হতো? উত্তর, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় যেসব ব্যক্তি শিক্ষার্থীদের অক্ষর পরিচয় করানো, কোরআনের আয়াত মুখস্থ করান এবং হাতের লেখা শেখান তাদের মৌলবী বলা হতো। 7 নম্বর প্রশ্ন, বিসমিল্লাহ অনুষ্ঠান বলতে কি বোঝো? উত্তর, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় শিশুদের শিক্ষা শুরুর সময় যে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যারম্ভ হতো তাকে বিসমিল্লাহ অনুষ্ঠান বলে। 8 নম্বর প্রশ্ন, ইসলামিক শিক্ষা ব্যবস্থার যে কোনো দুটি ত্রুটি লেখো। উত্তর, ইসলামিক শিক্ষা ব্যবস্থার যে কোনো দুটি ত্রুটি হলো, ইসলাম ধর্মের উপর অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়। 2, নারী শিক্ষাকে পুরোপুরি অবহেলা করা হতো। 9, হিন্দু শিক্ষা ব্যবস্থায় কোথায় কোথায় টোল গড়ে উঠেছিল? উত্তর, হিন্দু শিক্ষা ব্যবস্থায় কাশ্মীর, বারাণসী, নবদ্বীপ, হরিদ্বার প্রভৃতি স্থানে উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে টোল গড়ে উঠেছিল। 9, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় সামরিক শিক্ষার কি ব্যবস্থা ছিল? উত্তর, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের সামরিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল। মূলত হিন্দু রাজাদের উপর কর্তৃত্ব করার জন্য সামরিক শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক ছিল। 10, মাদ্রাসায় কোন কোন বিষয় পঠন পাঠনের সংশ্লেষণী ও আরোহী পদ্ধতি ব্যবহৃত হতো? উত্তর, মাদ্রাসায় ধর্ম, তর্কশাস্ত্র, দর্শন প্রভৃতি বিষয় পঠন পাঠনে সংশ্লেষণী ও আরোহী পদ্ধতি ব্যবহৃত হতো। 11 নম্বর প্রশ্ন, মক্তবে শিক্ষার্থীরা কোন কোন কাব্য কথা পাঠ শুনত? উত্তর, মক্তবের শিক্ষার্থীরা ইউসুফ ও জুলেখা, লায়লা মজনু, সিকান্দার নামা প্রভৃতি কাব্য কথা পাঠ শুনত। 12 নম্বর প্রশ্ন, ইসলামীয় শিক্ষার খরচ বহন করত কারা? উত্তর, মুসলিম শাসকগণ ইসলামীয় শিক্ষার খরচ বহন করত বা করতেন। 13 নম্বর প্রশ্ন, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসার পাঠ্যক্রমে কি হয়? রিয়াজি বিভাগে কি কি বিষয়ে জ্ঞান দান করা? ইসলামিক শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসার পাঠ্যক্রমে রিয়াজি বিভাগে কি কি বিষয়ে পাঠদান করা হতো? উত্তর, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসার পাঠ্যক্রমে রিয়াজি বিভাগে গণিত, জ্যোতির্বিজ্ঞান, সঙ্গীত এবং চিকিৎসা শাস্ত্র বিষয়ে জ্ঞানদান করা হতো। 14, ইসলামীয় শিক্ষায় শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক কেমন ছিল? উত্তর, ইসলামীয় শিক্ষায় শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে পারস্পরিক সেবামূলক। 15, মধ্যযুগের হিন্দু শিক্ষা ব্যবস্থায় বিশেষ প্রতিভাবান শিক্ষার্থীরা কি কি উপাধি লাভ করত? মধ্যযুগের হিন্দু শিক্ষা ব্যবস্থায় বিশেষ প্রতিভাবান শিক্ষার্থীরা সার্বভৌম উপাধ্যায়, মহামহোপাধ্যায়, দ্বিবেদী, ত্রিবেদী ইত্যাদি উপাধি লাভ করত। 16, ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় সহপাঠক্রমিক কার্যাবলী কি ছিল? ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় সহপাঠক্রমিক কার্যাবলী ছিল কাব্যচর্চা, চারুশিল্প এবং হস্তশিল্প। 17 নম্বর প্রশ্ন, ইসলামীয় শিক্ষার কয়েকজন বিদুষী নারীর নাম লেখো। উত্তর, ইসলামীয় শিক্ষার কয়েকজন বিদুষী নারী হলেন সুলতানা রাজিয়া, নূরজাহান, গুলবদন বেগম, জাহানারা। 18 নম্বর প্রশ্ন, ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় কী ধরনের মূল্যায়ন ব্যবস্থা প্রচলিত ছিল? ইসলামীয় শিক্ষা ব্যবস্থায় ক্রমিক মূল্যায়নের ব্যবস্থা প্রচলিত ছিল। 19 নম্বর প্রশ্ন, মুসলিম প্রভাবিত যুগকে কি বলে? উত্তর, মুসলিম প্রভাবিত যুগকে মধ্যযুগ বা ইসলামীয় সভ্যতার যুগ বলে। 20 নম্বর প্রশ্ন, ইসলামীয় শিক্ষার প্রধান উদ্দেশ্য কি ছিল? অ্যান্সার, ইসলামীয় শিক্ষার প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থীর নৈতিক এবং জাগতিক জীবনের মান উন্নয়ন করা। 21 নম্বর প্রশ্ন, মাদ্রাসা দিনে কতবার বসত? অ্যান্সার, মাদ্রাসা দিনে 2 বার বসত, সকাল থেকে দুপুর এবং বিকেল থেকে রাত্রি অবধি। 22 নম্বর প্রশ্ন, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মাধ্যম কি ছিল? উত্তর, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় মাতৃভাষাকে অবহেলা করা হতো, মাতৃভাষার পরিবর্তে ফার্সি এবং আরবি ভাষা চর্চা করা হতো। 23 নম্বর প্রশ্ন, মুসলিম যুগে শিক্ষা প্রতিষ্ঠানে কীরূপ শৃঙ্খলা ছিল? মুসলিম যুগে শিক্ষা প্রতিষ্ঠানে সবসময় বিশৃঙ্খলা লেগে থাকতো, ফলে শিক্ষার্থীদের দৈহিক শাস্তি প্রদানের ব্যবস্থা ছিল। 24, ইসলামিক শিক্ষার যে কোনো 2টি ভালো দিক বা অবদান উল্লেখ করো। ইসলামিক শিক্ষার অবদান হলো ধর্মীয় শিক্ষার সঙ্গে ধর্মনিরপেক্ষ শিক্ষার সমন্বয় সাধন। 2, ব্যক্তি জীবনের উপযোগী শিক্ষাদানের ব্যবস্থা। 25, ইসলামিক শিক্ষা কীরকম ছিল? ইসলামিক শিক্ষা ছিল অবৈতনিক। 26, মক্তবে কী ধরনের শিক্ষা দেওয়া হতো? মক্তবে প্রাথমিক শিক্ষা দেওয়া হতো।
27 ইসলামী শিক্ষার সুযোগ সুবিধা কেমন ছিল? ইসলামী শিক্ষা ছিল সর্বজনীন। 28 নম্বর প্রশ্ন, আকবরের সময় কোন ভাষা সমৃদ্ধশালী হয়েছিল? উত্তর, আকবরের সময় উর্দু ভাষা সমৃদ্ধশালী হয়েছিল। 29 নম্বর প্রশ্ন, কোন শাসক গজনিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? উত্তর, সুলতান মাহমুদ গজনিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 30 নম্বর প্রশ্ন, মধ্যযুগে হিন্দুদের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। উত্তর, মধ্যযুগের শিক্ষা ব্যবস্থায় হিন্দুদের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো পাঠশালা ও টোল। 31 নম্বর প্রশ্ন, মধ্যযুগের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান? মধ্যযুগের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা ছিল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। 32 নম্বর প্রশ্ন, কোন সময়কে ভারতের ইতিহাসে মধ্যযুগ হিসেবে বিবেচিত করা হয়? উত্তর, খ্রিস্টীয় দ্বাদশ শতকের শেষ থেকে অষ্টাদশ শতকের প্রথম ভাগ পর্যন্ত সময়কে ভারতের ইতিহাসে মধ্যযুগ হিসেবে বিবেচনা করা হয়। 33 প্রাচীন ভারতের একটি বিখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। উত্তর, প্রাচীন ভারতের একটি বিখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নাম বিশ্ববিদ্যালয় নালন্দা। 34 নম্বর প্রশ্ন, মক্তবের শিক্ষককে কি বলা হতো? উত্তর, মক্তবের শিক্ষককে আখেনজি বলা হতো। এবার দেখে নেব আমরা সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। সপ্তম অধ্যায় থেকে 1 সিমলা শিক্ষা সম্মেলন হয়েছিল। উত্তর, 1901 খ্রিস্টাব্দে। 2 উডের ডেসপ্যাচ প্রথম প্রকাশ করা হয়েছিল 1854 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, শিক্ষার খাতে বার্ষিক 1 লক্ষ টাকা অনুদান বরাদ্দ হয়েছিল। উত্তর, 1813 এর চার্টার অ্যাক্টের মাধ্যমে। 4 নম্বর প্রশ্ন, সার্জেন্ট পরিকল্পনা গঠিত হয়েছিল 1944 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা স্তরে এ এবং বি কোর্সের প্রস্তাব রাখা হয়েছিল হান্টার কমিশনে। উত্তর। 6 নম্বর প্রশ্ন, উডের দলিল ভারতে পাশ হয়। অ্যান্সার, 1854 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, স্যাডলার কমিশনের অপর নাম হলো। অ্যান্সার, কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। 8 নম্বর প্রশ্ন, শিক্ষা সভা গঠিত হয় 1823 খ্রিস্টাব্দের 31 জুলাই। 9 নম্বর প্রশ্ন, উডের ডেসপ্যাচে সুপারিশ অনুযায়ী কার মতামতে বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে? উত্তর, সিনেট। 10 নম্বর প্রশ্ন, লর্ড কার্জনকে ভারতের শিক্ষা জগতের ঔরঙ্গজেব বলে উপহাস করেছিলেন। উত্তর, গোপাল কৃষ্ণ গোখলে। 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শিক্ষণ প্রতিষ্ঠান? উত্তর, নর্মাল স্কুল। 12 নম্বর প্রশ্ন, চুইয়ে পড়া নীতির কথা বলা হয়। উত্তর, মেকলেমিনিতে। 13 নম্বর প্রশ্ন, ইন্টারমিডিয়েট স্তর হলো। উত্তর, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের সীমানা। 14 নম্বর প্রশ্ন, স্যাডলার কমিশনের সুপারিশে বিশ্ববিদ্যালয় পরিচালনার সর্বময় কর্তৃত্ব কার হাতে থাকতো? উত্তর, ভাইস চ্যান্সেলর। 15 নম্বর প্রশ্ন, 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষার কথা কোন রিপোর্টে বলা হয়েছে? উত্তর, সার্জেন্ট রিপোর্টে। 16 নম্বর প্রশ্ন, উডের ডেসপ্যাচে বলা হয় ডিপিআইকে সাহায্য করার জন্য তার অধীনে নিযুক্ত থাকবে। উত্তর, পরিদর্শক। 17 নম্বর প্রশ্ন, পরাধীন ভারতবর্ষে শিক্ষা বিষয়ে সর্বশেষ পরিকল্পনা প্রণয়নে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। উত্তর, জন সার্জেন্ট। 18 নম্বর প্রশ্ন, লর্ড কার্জনের শিক্ষানীতি বিষয়ে সিমলায় শিক্ষা সম্মেলন চলছিল। উত্তর, 15 দিন ধরে। 19 নম্বর প্রশ্ন, দৈহিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ ধরনের শিক্ষা ব্যবস্থার সুপারিশ হয় সার্জেন্ট রিপোর্টে। এবার সপ্তম অধ্যায় থেকে যে এসএ কিউগুলো তোমাদের পড়ে নিতেই হবে, দেখে নাও। 1 ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ইন্টারমিডিয়েট স্তরের সুপারিশ কোন কমিশনে করা হয়? উত্তর, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ইন্টারমিডিয়েট স্তরের সুপারিশ স্যাডলার কমিশনে করা হয়। 2 হান্টার কমিশনের সুপারিশ অনুসারে এ কোর্স বলতে কি বোঝো? উত্তর, হান্টার কমিশনের সুপারিশ অনুসারে এ কোর্স হলো তত্ত্বমূলক শিক্ষা গ্রহণের ব্যবস্থা। এই স্তর বিদ্যালয়ে প্রবেশের প্রস্তুতির জন্য প্রয়োজন হয়। 3 কত খ্রিস্টাব্দে জিসিপিআই গঠিত হয়? উত্তর, 1823 খ্রিস্টাব্দে জিসিপিআই গঠিত হয়। 4 উডের ডেসপ্যাচের একটি উদ্দেশ্য লেখো। উত্তর, উডের ডেসপ্যাচের একটি উদ্দেশ্য হল ভারতীয় জনগণের মধ্যে প্রয়োজনীয় পাশ্চাত্য জ্ঞান ও বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটানো। 5 নম্বর প্রশ্ন, ডিপিআই এর পুরো নাম কি? উত্তর, ডিপিআই এর পুরো নাম ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। 6 নম্বর প্রশ্ন, ম্যাগনা কার্টা কি? উত্তর, ম্যাগনা কার্টা হলো ইংল্যান্ডের অধিবাসীদের একটি অধিকারপত্র। 7 নম্বর প্রশ্ন, হান্টার কমিশনের একজন ভারতীয় সদস্যের নাম উল্লেখ করো। উত্তর, হান্টার কমিশনের একজন ভারতীয় সদস্যের নাম হলো ভূদেব মুখোপাধ্যায়। 8 নম্বর প্রশ্ন, স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট স্তর কোনটিকে বলা হয়েছে? উত্তর, ম্যাট্রিকুলেশনের পরে আরও 2 বছরের অতিরিক্ত পাঠ বা +2 হলো ইন্টারমিডিয়েট স্তর। 9 নম্বর প্রশ্ন,
উড সাহেবের প্রস্তাবে শিক্ষার মাধ্যম সম্পর্কে কি বলা হয়েছিল? উত্তর, উড সাহেবের প্রস্তাবে শিক্ষার মাধ্যম সম্পর্কে বলা হয়েছিল শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। 9 নম্বর প্রশ্ন, ইংরেজি ভাষা সম্পর্কে মেকলের বক্তব্য কি? উত্তর, ইংরেজি ভাষা শিক্ষার দ্বারা এদেশে এমন এক শ্রেণীর মানুষ সৃষ্টি হবে যারা রক্তে ও বর্ণে থাকবে ভারতীয় কিন্তু রুচি মতামত নীতিগতভাবে ইংরেজ হবে। 9, কোন সময়কালকে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের যুগ বলা হয়? উত্তর, 1813 থেকে 1835 খ্রিস্টাব্দ বা সাল, এই সময়কালকে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের যুগ বলা হয়। কলকাতা ও 10 নম্বর প্রশ্ন, কলকাতা ও মুম্বাই বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয়ের আদর্শে তৈরি হবে? উত্তর, কলকাতা ও মুম্বাই বিশ্ববিদ্যালয়গুলি লন্ডনের লিডস বিশ্ববিদ্যালয়ের আদর্শে তৈরি হবে। 11 নম্বর প্রশ্ন, স্কটিশ চার্চ কলেজের আগের নাম কি ছিল? উত্তর, স্কটিশ চার্চ কলেজের আগের নাম ছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। 12 নম্বর প্রশ্ন, সার্জেন্ট কমিটি কার নেতৃত্বে গঠিত হয়? উত্তর, সার্জেন্ট কমিটি CABE এর কেন্দ্রীয় উপদেষ্টা এর নেতৃত্বে গঠিত হয়। 13 নম্বর প্রশ্ন, শিক্ষকদের শিক্ষার উপযুক্ত ব্যবস্থার জন্য কোন প্রতিষ্ঠানে সুপারিশ করা হয়? উত্তর, শিক্ষকদের শিক্ষার উপযুক্ত ব্যবস্থার জন্য নর্মাল স্কুল প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। 14 নম্বর প্রশ্ন, হান্টার কমিশন 1883 খ্রিস্টাব্দে কটি প্রস্তাব পেশ করে? উত্তর, 1883 খ্রিস্টাব্দে 222টি প্রস্তাব সহ 6000 পৃষ্ঠার সর্ববৃহৎ রিপোর্ট উত্তর পেশ করে। 15 নম্বর প্রশ্ন, হান্টার কমিশনের প্রস্তাব অনুযায়ী দৈহিক স্বাস্থ্যের উন্নতির জন্য ছাত্রদের কিসে উৎসাহিত করতে হবে? উত্তর, হান্টার কমিশনের প্রস্তাব অনুযায়ী দৈহিক স্বাস্থ্যের উন্নতির জন্য ছাত্রদের ব্যায়াম, স্কুল ড্রিল ও দেশীয় খেলাধুলায় উৎসাহিত করতে হবে। 16, বয়স্কদের শিক্ষার জন্য কোন কোন সুপারিশ করা হয়? উত্তর, বয়স্কদের শিক্ষার জন্য নাইট স্কুল ও বয়স্ক শিক্ষা কেন্দ্রে সুপারিশ করা হয়। 17 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে স্যাডলার কমিশনের রিপোর্ট প্রকাশ হয়? উত্তর, 1917 খ্রিস্টাব্দে স্যাডলার কমিশনের রিপোর্ট প্রকাশ হয়। 18 নম্বর প্রশ্ন, কার্জন সাহেব কবে এবং কোথায় প্রথম ভারতীয় বিশ্ববিদ্যালয় বিল উপস্থাপন করেছিলেন? উত্তর, কার্জন সাহেব 1904 খ্রিস্টাব্দের 21শে মার্চ ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল এ প্রথম ভারতীয় বিশ্ববিদ্যালয় বিল উপস্থাপন করেছিলেন। 19 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন এমন দুজন বিদেশি নাম উল্লেখ করো। উত্তর, কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন এমন দুজন বিদেশি হলেন ডক্টর গ্রেগরি এবং অধ্যাপক মুর। 20 নম্বর প্রশ্ন, মেকলে কে ছিলেন? উত্তর, মেকলের পুরো নাম টমাস ব্যাবিংটন মেকলে। তিনি ছিলেন লর্ড বেন্টিং এর আইন পরিষদের সদস্য এবং শিক্ষা কমিটির সভাপতি। 21 নম্বর প্রশ্ন, পার্লামেন্টারি এনকোয়ারি কমিটির যে কোনো দুজন সদস্যের নাম উল্লেখ করো। উত্তর, পার্লামেন্টারি এনকোয়ারি কমিটির দুজন সদস্য হলেন আলেকজান্ডার ডাফ ও জন ক্লার্ক মার্সম্যান। 22 নম্বর প্রশ্ন, সার্জেন্ট পরিকল্পনা মাধ্যমিক স্তরে যে দু ধরনের বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয় তা উল্লেখ করো। উত্তর, সার্জেন্ট পরিকল্পনার মাধ্যমিক স্তরে যে দু ধরনের বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয় তা হলো 1 একাডেমিক স্কুল এবং 2 টেকনিক্যাল স্কুল। 23 নম্বর প্রশ্ন, বড়লাট লর্ড বেন্টিং কত খ্রিস্টাব্দে মেকলেকে JCPI এর সভাপতি নিযুক্ত করেছিলেন? উত্তর, বড়লাট লর্ড বেন্টিং 1834 খ্রিস্টাব্দে মেকলেকে JCPI এর সভাপতি নিযুক্ত করেছিলেন। 24 নম্বর প্রশ্ন, সার্জেন্ট পরিকল্পনায় টেকনিক্যাল স্কুল এ কোন কোন শাখায় পাঠদানের কথা বলা হয়েছে? অ্যান্সার, সার্জেন্ট পরিকল্পনায় টেকনিক্যাল স্কুলে শিল্প, বিজ্ঞান ও বাণিজ্যের ফলিত বা প্রয়োগমূলক শাখার পাঠদানের কথা বলা হয়েছে। এবার দেখে নেব আমরা অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই প্রশ্নগুলো আলোচনা করব। 1, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন? উত্তর, রাজা রামমোহন রায়। 2, হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা যিনি করেছিলেন তিনি হলেন গান্ধীজি। 3, মাতৃভাষায় মাতৃদুগ্ধ এটির প্রবক্তা হলেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের জনক হলেন? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 5 নম্বর প্রশ্ন, নৈতালিম শিক্ষার প্রবর্তক হলেন? উত্তর, গান্ধীজি। 6 নম্বর প্রশ্ন, বাল্যবিবাহ দোষ প্রবন্ধের লেখক হলেন? উত্তর, বিদ্যাসাগর। 7 নম্বর প্রশ্ন, হিন্দু স্কুল স্থাপিত হয়েছিল? উত্তর, 1817 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর, 1818 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, যেখানে নারীরা সম্মানিত হয় সেখানে ভগবান বাস করে, এই উক্তিটির প্রবক্তা হলেন? উত্তর, ঋষি অরবিন্দ। 10 নম্বর প্রশ্ন, আমি একজন ভারতীয়, প্রতিটি ভারতীয় আমার ভাই, এই কথাটি বলেছেন? উত্তর, স্বামী বিবেকানন্দ। 11 নম্বর প্রশ্ন, প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়? উত্তর, 1856 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর। 12 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বছর বয়সে বিদ্যাসাগর উপাধি লাভ করেন? উত্তর, 21 বছর বয়সে। 13 নম্বর প্রশ্ন, ইংরেজি শিক্ষার প্রসারের জন্য রাজা রামমোহন রায় যে বিদ্যালয় স্থাপন করেছিলেন তার নাম? উত্তর, ইঙ্গ বৈদিক স্কুল। 14 নম্বর প্রশ্ন, সবরমতীতে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, মহাত্মা গান্ধী।
15 নম্বর প্রশ্ন, শিক্ষা সত্র হলো একটি গ্রামীণ বিদ্যালয়। 16 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর মিশনারিদের সঙ্গে রামমোহন যে বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সেটি হলো উত্তর একেশ্বরবাদী শিক্ষা। 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচ্য সংস্কৃতি মুছে ফেলে পাশ্চাত্য সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, উত্তর ডিরোজিও। 18 নম্বর প্রশ্ন, রামমোহন রায়ের জীবনীকার হলেন সোফিয়া ডবসন কলেট। 19 নম্বর প্রশ্ন, ছাত্রছাত্রীদের স্বাধীনতা দিলে তারা আপনা থেকেই শৃঙ্খলিত হয়ে পড়বে, এই উক্তিটির প্রবক্তা হলেন, উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 20 নম্বর প্রশ্ন, যে বাদ বা নীতি প্রচারের জন্য বেদান্ত মহাবিদ্যালয় স্থাপন করা হয় তা হলো অদ্বৈতবাদ। এবার এসএ কিউ প্রশ্ন আমরা দেখে নেব। অষ্টম অধ্যায় থেকে এসএ কিউ প্রশ্ন যেগুলো তোমাদের দেখে নিতে হবে। 1, সিএবিই কার সভাপতিত্বে গড়ে উঠেছিল, উত্তর সিএবিই জন সার্জেন্টের সভাপতিত্বে গড়ে উঠেছিল। 2 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথকে গুরুদেব আখ্যা কে দিয়েছিলেন, উত্তর রবীন্দ্রনাথকে গুরুদেব আখ্যা গান্ধীজি দিয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন, রিলিজিয়ন অফ ম্যান গ্রন্থটি কে লিখেছিলেন, উত্তর রিলিজিয়ন অফ ম্যান গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। 4 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে, উত্তর রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী বিবেকানন্দ। 5 নম্বর প্রশ্ন, বাল্যবিবাহের দোষ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, উত্তর বাল্যবিবাহের দোষ প্রবন্ধটি সর্বশুভকারী পত্রিকায় প্রকাশিত হয়। 6 নম্বর প্রশ্ন, বেঙ্গল হেরাল্ড কি, উত্তর বেঙ্গল হেরাল্ড হলো একটি সাপ্তাহিক ইংরেজি পত্রিকা। 7 নম্বর প্রশ্ন, দিগদর্শন কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, উত্তর দিগদর্শন 1818 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 8 নম্বর প্রশ্ন, কি কারণে রামমোহন রায় ভারতবাসীর জন্য বিজ্ঞান শিক্ষার প্রসার চেয়েছিলেন, উত্তর বিজ্ঞান শিক্ষা লাভ করলে ভারতবাসীর মন থেকে কুসংস্কার দূরীভূত হবে এবং তারা ইউরোপ ও আমেরিকার মতো অগ্রগতির পথে এগিয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন, কোন বৌদ্ধ গ্রন্থটি রামমোহন রায় অনুবাদ করেন, উত্তর বজ্রসূচি নামক বৌদ্ধ গ্রন্থটি রামমোহন রায় অনুবাদ করেন। 10 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষা ভারতের সর্বত্র জনপ্রিয় হয়ে উঠতে পারেনি কেন, উত্তর সরকারি কর্মচারীদের উদাসীনতা, জনসাধারণের অনীহা এবং গান্ধীজির অনুগামীদের নিষ্ঠার অভাবে বুনিয়াদী শিক্ষা ভারতের সর্বত্র জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। 11 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় তফসিলি জাতি উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে, উত্তর সংবিধানের 46 নং ধারায় তফসিলি জাতি উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার কে ছিলেন, উত্তর মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত। 13 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরিকল্পিত মডেল স্কুলগুলি পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় স্থাপিত হয়, উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরিকল্পিত মডেল স্কুলগুলি পশ্চিমবঙ্গের হুগলি, বর্ধমান ও মেদিনীপুর জেলায় স্থাপিত হয়। 14 নম্বর প্রশ্ন, যেখানে নারীরা সম্মানিত হন সেখানে ভগবান বাস করে, এই উক্তিটির প্রবক্তা কে, উত্তর যেখানে নারীরা সম্মানিত হন সেখানে ভগবান বাস করেন, এই উক্তিটির প্রবক্তা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 15 নম্বর প্রশ্ন, আত্মীয় সভা স্থাপনের মূল উদ্দেশ্য কী ছিল, উত্তর আত্মীয় সভা স্থাপনের মূল উদ্দেশ্য ছিল আধ্যাত্মিক বিষয়ের উপর আলোচনার পাশাপাশি যে কোনো বিষয়কে যুক্তির মাধ্যমে বিচার বিশ্লেষণ করা এবং তার সত্যতা যাচাই করা। 16 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর মহাশয় ছদ্মনামে কোন কোন গ্রন্থ রচনা করেছিলেন, উত্তর বিদ্যাসাগর মহাশয় ছদ্মনামে যে সকল গ্রন্থ রচনা করেছিলেন সেগুলি হলো ব্রজবিলাস, রত্ন পরীক্ষা, অতি অল্প হইল এবং আবার অতি অল্প হইল ইত্যাদি। 17 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার দুটি উপযোগিতা লেখো, উত্তর বুনিয়াদী শিক্ষা শিক্ষার্থীকে উপার্জনক্ষম করে তোলে, এটি কর্মভিত্তিক শিক্ষা হয়, শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। 18 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইসব ফেলস অবলম্বনে যে গ্রন্থ রচনা করেছিলেন তার নাম কি ছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইসব ফেলস অবলম্বনে যে গ্রন্থ রচনা করেছিলেন তার নাম ছিল কথামালা। এইচএস শিক্ষা বলতে কি বোঝো, এইচএস শিক্ষা বলতে বোঝায় হ্যান্ড, হেড এবং হার্ট, মানে হাত, মাথা এবং হৃদয়, এই তিনটির মাধ্যমে শিক্ষাকে। 20 নম্বর প্রশ্ন, পেগান কথাটির অর্থ কি, উত্তর পেগান কথাটির অর্থ হলো বাহ্যিক ইন্দ্রিয়গত সৌন্দর্য ভোগ। 21 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর রচিত যে কোনো দুটি শিক্ষামূলক গ্রন্থের নাম লেখো, উত্তর বিদ্যাসাগর রচিত দুটি শিক্ষামূলক গ্রন্থ হলো পশ্যাবলী ও জীবনচরিত। 22 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের ব্রহ্মচর্যাশ্রম স্থাপনের উদ্দেশ্য কী ছিল, উত্তর রবীন্দ্রনাথের ব্রহ্মচর্যাশ্রম স্থাপনের উদ্দেশ্য ছিল উপনিষদের আদর্শ প্রতিষ্ঠা করা। 23 নম্বর প্রশ্ন, বিবেকানন্দ কী ধরনের শিক্ষাদান পদ্ধতির উল্লেখ করেছেন, উত্তর বিবেকানন্দ স্বয়ং শিক্ষা ধরনের শিক্ষাদান পদ্ধতির উল্লেখ করেছেন। 24 নম্বর প্রশ্ন, নর্মাল স্কুলের প্রথম প্রধান শিক্ষক কে ছিলেন, উত্তর নর্মাল স্কুলের প্রথম প্রধান শিক্ষক ছিলেন অক্ষয় কুমার দত্ত। 25 নম্বর প্রশ্ন, গান্ধীজির মতে শিক্ষা কি,
উত্তর গান্ধীজির মতে শিক্ষা হলো মানুষের দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ। 26 নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় সঙ্গীকরণ কার লেখা? উত্তর রাষ্ট্রীয় সঙ্গীকরণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 27 নম্বর প্রশ্ন, স্বামীজি মানুষ গড়ার শিক্ষার জন্য কোন কোন বিষয়ের উপর অধিক গুরুত্ব প্রদানের কথা বলেছেন? উত্তর স্বামীজি মানুষ গড়ার শিক্ষার জন্য যে সকল বিষয়ের উপর অধিক গুরুত্ব প্রদানের কথা বলেছেন তা হলো সহযোগিতা, আত্মীকরণ, সমন্বয় সাধন এবং শাস্তি। 28 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার যে কোনো দুটি ত্রুটি উল্লেখ করো। উত্তর বুনিয়াদী শিক্ষার দুটি ত্রুটি হলো মাত্রাতিরিক্ত শিল্প নির্ভর শিক্ষা এবং জনসাধারণের মধ্যে অনীহা। 29 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে ধর্ম কি? উত্তর রবীন্দ্রনাথের মতে ধর্ম হলো ঈশ্বরকে উপলব্ধি করার জন্য ব্যক্তির আবেগপূর্ণ আকুলতা।